প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত ৩১ জন শনাক্ত, গ্রেফতার নয়। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের ওপর আঘাত এসেছে বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের রাজনীতিতে যোগ হবে নতুন মাত্রা। ধানের শীষের প্রতি বাড়বে সমর্থন, আশা নেতাদের। প্রচারণা শুরু হলে সফর করবেন সারা দেশ। ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল। সালমান আনিসুলের বিরুদ্ধে হত্যায় উস্কানি মামলায় অভিযোগ গঠনের শুনানি। এবং দেশ থেকে পাচার অর্থের ৭৫%ই হয় বাণিজ্যের আড়ালে। গবেষণার তথ্য, সুরক্ষা কাঠামোর দুর্বলতায় কারণ। বাণিজ্যিক ঘোষণাপত্রে নজরদারির সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনাক্ত করা হয়েছে আরও ২২ জনকে। তাদেরও ধরতে অভিযান চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হয়। এতে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে 18 ডিসেম্বর উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। উত্তেজিত জনতার একটি অংশ প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ নিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় ওঠে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও জানানো হয় তীব্র নিন্দা। এজন্য অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে দায়ী করেন কেউ কেউ। এ অবস্থায় রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সাম্প্রতিক হামলা, ওসমান হাদির হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ এবং জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, দুটি গণমাধ্যম ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। বাকিদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানানো হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশনা দেন, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র, স্বাধীনভাবে কথা বলার অধিকার ও জুলাই অভ্যুত্থানের ওপর আঘাত এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে রুখে দিতে হবে। গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানান সম্পাদকরা। বলেন, মত প্রকাশের স্বাধীনতা দূরের কথা, সাংবাদিকদের বেঁচে থাকাই হুমকির মুখে। গণমাধ্যম রক্ষার দায়িত্ব শুধু সাংবাদিকদের নয় বলেও মন্তব্য করেন তারা। শুভেচ্ছা, সংহতি জানাতে স্মৃতি সবকিছুর উপরে আঘাত এসছে। ছায়ানট কেন ভ্যান্ডালাইজ করা? মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। আপনারা এখানে, আপনাদের সঙ্গে আমরা আছি, আমাদের সঙ্গে আপনারা থাকবেন। খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটি লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটারদের ব্যালট ছাপানোর কাজ পরিদর্শনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু।
আমি এই মুহূর্তে আছি তেজগাঁ ডাক বিভাগের মেল প্রসেসিং সেন্টারে। এখানে মূলত প্রবাসী ভোটারদের যে ব্যালটগুলো, সেই ব্যালটগুলো এখান থেকেই পাঠানো হবে বাইরের বিভিন্ন দেশে, সেইগুলোরই এখানে যে প্রসেসটা সেটি করা হচ্ছে। এবং এই মুহূর্তে এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য 4 কমিশনারও পরিদর্শনে এসেছেন। তারা মূলত দেখতে এসেছেন যে এই কাজটি কিভাবে সম্পন্ন করছে ডাক বিভাগ এবং কোনো ধরনের কোনো অনিয়ম বা অন্য কোনো রকমের কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা সেটি মূলত দেখার জন্য তারা এসেছেন। যে আপনারা জানেন যে এবার ভোটে যুক্ত হচ্ছে প্রবাসী ভোটাররাও এবার জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন, এইরকম একটি সুযোগ তৈরি করেছে এবার নির্বাচন কমিশন এবং সরকার। তারা ইতোমধ্যে নিবন্ধন রেজিস্ট্রেশনের জন্য গত 19শে নভেম্বর একটি অ্যাপ চালু করে নির্বাচন কমিশন এবং ইতোমধ্যে প্রায় 6 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি তারা নিবন্ধন করেছেন ভোট দেওয়ার জন্য। এবং এই নিবন্ধন কার্যক্রম আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। ইতোমধ্যে বিভিন্ন দেশে তারা যাতে করে ভোটার হতে পারে সেরকম সুযোগ তৈরি করেছিলেন নির্বাচন কমিশন। নানা রকম দেশে তারা এবার নির্বাচনে ভোটারদের প্রবাসী ভোটারদের সম্পৃক্ত করার জন্য তারা নানা রকম প্রসেস তৈরি করেছেন। যদিও এই নিয়ম এর আগেও ছিল যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন। প্রবাসীদের সাথে একই সাথে রয়েছে যারা নির্বাচনের কাজের সাথে সংযুক্ত থাকে এবং কারাগারে যারা রয়েছেন সেসব মানুষরাও এবং সরকারি যারা চাকরিজীবী তারাও এর মাধ্যমে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে এই মুহূর্তে যেহেতু তারা প্রবাসী ভোটারদের ব্যালট ছাপানো থেকে শুরু করে বিভিন্ন দেশে ব্যালট পৌঁছানোর কাজটিও ইতিমধ্যে চলছে, সেটি মূলত দেখার জন্য নির্বাচন কমিশন এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা যেহেতু বলছেন যে এবার প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্ত করার বিষয়টিকে সবচেয়ে চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন, কারণ অতীতে কখনোই কোনোদিন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি প্রবাসীরা। তারা বলছে যে প্রবাসীরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা হিসেবেও তাদেরকে দেখা হচ্ছে, তবে ভোটের মাঠে তাদের কখনোই কোনো সম্পৃক্ততা ছিল না। এবার নতুন প্রসেসে একটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যারা নিবন্ধন কার্যক্রমে একটা অনলাইনের মাধ্যমে চালু করা হয়েছে। এই অনলাইনের মাধ্যমে চালু করে নিবন্ধন কার্যক্রম চলছে এবং তারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন আর 3 দিন বাকি আছে, 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। যেহেতু প্রধান নির্বাচন কমিশনার এখানে এসেছেন, আমরা জানতে পারবো তারা ইতোমধ্যে কতগুলো রেজিস্ট্রেশন করেছেন আজ পর্যন্ত। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে। নির্বাচন ঘিরে তারেক রহমানকে নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেই সারা দেশ সফরে বের হবেন তিনি। দলটির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশে এসেই সশরীরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ধানের শীষের প্রতি বাড়বে জনসমর্থন। হাসান ওয়ালির প্রতিবেদন। আর মাত্র কয়েকটা দিন, দীর্ঘ 18 বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার। আকাঙ্ক্ষা থাকলেও নানামুখী প্রতিবন্ধকতায় যা হয়ে ওঠেনি এতকাল। নির্বাসিত জীবনের পুরো সময় জুড়েই তারেক রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গে। ঐক্যবদ্ধ রেখেছিলেন জিয়া রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে। জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় জুড়েই ছিলেন সক্রিয়। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের। সব সমীকরণ পাশ কাটিয়ে অবশেষে তারেক রহমানের দেশে ফেরার খবরে আপ্লুত এসব নেতাকর্মীরা। আমরা আশা করি তার আশার মধ্য দিয়ে বিএনপি আরও শক্তিশালী হবে। সকল অপশক্তিকে, সকল দেশবিরোধী ষড়যন্ত্রকে আমরা তার নেতৃত্বেই আমরা রাজপথে আমরা তাকে ধূলিসাৎ করব। মানবিক আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বিনির্মাণে তিনি হবেন প্রধান নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস দেড়েক আগে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিস্তারিত পরিকল্পনা বিএনপির। দেশে ফিরে মানুষের দুয়ারে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মাধ্যমে ধানের শীষের প্রতি সমর্থন বাড়বে মানুষের। খালেদা জিয়া যতই উনি সুস্থ হয়ে আসুক, ঠিক ওইভাবে তো উনি আর মাঠে আসতে পারছেন না। যেটা উনি করতেন সারা বাংলাদেশে ঘুরে, সেটা তো করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ধানের শীষের প্রতি যে সাপোর্টটা বলেন, সব কিছু কিন্তু তারেক রহমান আসলে এটা আরো বেশি বৃদ্ধি পাবে। বিএনপি বলছে, দেশব্যাপী গণসংযোগে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। দলটির স্থায়ী কমিটির এই সদস্যের মতে, নির্বাচনমুখী দেশে তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করবে।
নির্বাচন নিয়ে ইতিবাচক একটা অবস্থানে আমরা চলে গেছি। তারেক রহমান সাহেবের আগমন তো স্বাভাবিকভাবে এটার সাথে একটা মাত্রা তো যোগ করবে। উনি তো জনগণের নেতা, ওনাকে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে যাবেন, সেটাই বিএনপির রাজনীতি ছিল সবসময়। শুধু একজন নাগরিক নয়, উনি একজন সবচেয়ে বড় দলের নেতা। তো সুতরাং এটা তো সরকারের দায়িত্ব প্রোটেকশন দেওয়া। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতেও বৃহৎ পরিকল্পনা নিয়েছে বিএনপি। সংবর্ধনা সহ অন্যান্য আয়োজন সুষ্ঠুভাবে করতে গঠন করা হয়েছে আলাদা অভ্যর্থনা কমিটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, এই 4টা আইনে মামলা হয়েছে। মামলাটা বেশ শক্ত হয়েছে। থানা পুলিশ কর্তৃক যে 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে মোহাম্মদ নাইম, তার বয়স 26, 1 নম্বর, তার কাছ থেকেই টিভি, ফ্রিজ এবং টাকা উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ আকাশ আহমেদ সাগর, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম, এই 13 জনকে থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ প্রান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হুসাইন চাঁদ, এই 3 জনকে সিটিটিসি কর্তৃক মানবতা বিরোধী অপরাধের মামলায় 5 বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানির মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া চৌধুরী মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। সেই সাজা থেকে খালাস চেয়ে সোমবার আপিল করেন তিনি। এদিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হককে। 4 ডিসেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, আনিসুল ও সালমান ফোন আলাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলে উল্লেখ করেন। শরীফ ওসমান বিন হাদির খুনিকে গ্রেফতার ও প্রশাসনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করছে ইনকিলাব মঞ্চ, সরাসরি যাচ্ছে সেখানে। মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন। মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল, এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি। আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই। আপনাকে কে অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে। মানে এইটা না জানাইয়া তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন, এইটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন। মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় স্থিতিশীলতা রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে, এই ভুংসুম শেষ, এইগুলো আর চলবে না। এখন থেকে রক্ত দিব না। প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে, গুম করছে, খুন করছে, আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে। একবার শুরু হয়ে গেলে এটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না। সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলায়ে গেছে, তাইলে কি করতে হবে? তাইলে যেইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, আপনারা জানেন না? এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে, আপনারা দেখেন নাই? উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায়, ভারত থেকে দিল্লি ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না। মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো, কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে, ওই দেশ থেকে কাউরে পাঠানো হবে। এই ধরনের ফাইজলামি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই। গত 2 বছরে বরিশালে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে অন্তত 15টি হত্যাকাণ্ড হয়েছে।
পুলিশ বলছে অন্তত 6টি চোর ও ছিনতাই চক্রের সন্ধান মিলেছে, যারা কেবল চুরিই নয়, অটোরিকশার চালককেও হত্যা করে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও নিয়ন্ত্রণে আসছে না হত্যাকাণ্ড। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। একজন সন্তান হারানোর শোকে কাতর, অন্যজন ভেঙে পড়েছেন স্বামীকে হারিয়ে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় একই এলাকায় 3 মাসের ব্যবধানে খুন হন 2 জন। ঘটনা বরিশাল মহানগরীতে। কৌশল হিসেবে ছিনতাই চক্র প্রথমে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া করে, পরে নিয়ে যাওয়া হয় নির্জন কোনো স্থানে। এরপর চালককে শ্বাসরোধ করে হত্যা করে, আর লাশ গুমের জন্য বেছে নেওয়া হয় পরিত্যক্ত ডোবা কিংবা নদী অথবা নদী তীরে মাটি চাপা দেওয়া হয়। এমন নৃশংস ঘটনা শহরের রিফিউজি কলোনির সোহেল ও হিরণ হত্যাকাণ্ডে। গত জুলাই ও অক্টোবরে তাদের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। আসামি ধরা পড়লেও জামিনে মুক্ত হয়ে ফের জড়াচ্ছে একই অপরাধে। ইমরান নেওয়ার পরে এই নিখোঁজ। তথ্য বলছে ছিনতাই চোরচক্রের কয়েকটি গোপন সাম্রাজ্য গড়ে উঠেছে বরিশাল সহ আশপাশের জেলা ঘিরে। ঝালকাঠি জেলার কলেজ মোড়, বরিশালের পলাশপুর ও মোহাম্মদপুর সহ আরও বেশ কয়েকটি এলাকায় সক্রিয় ওই চক্রটি, যারা চোরাই অটোরিকশা নামমাত্র টাকায় কিনে বিক্রি করেন খণ্ড খণ্ড করে। জুস দেশে জুস খাইছি, জুস খাওয়ার পর আমার খালের সাইডে ফালাই রাখিয়া আস্তে তারা চলে গেছে। এগুলো তো চেসিস নাম্বার নাই, ইঞ্জিন নাম্বার নাই, এগুলো ব্যাটারি খুলে বিক্রি করে ফেলায়, বডি আর এক জায়গায় বিক্রি করে ফেলায়। তবে অপরাধীদের লাগাম টানতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আর সিটি কর্পোরেশনের দাবি, বৈধ অবৈধ রিকশা তালিকার কাজ চলমান রয়েছে। যেহেতু এটা তাদের কোনো ডকুমেন্টস নাই, হারিয়ে গেলে এটা আর খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। এরকম ঘটনা ঘটলে যেন তারা থানায় গিয়ে একটা অভিযোগ দেয়, আমরা মামলা নিয়ে সেই বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা নিব। পুলিশের তথ্য মতে গত 2 বছরে অটোরিকশাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে 15টিরও বেশি, আর চুরির ঘটনা শতাধিক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার বাণিজ্যের সংবাদ। সুরক্ষা কাঠামোর দুর্বলতায় বাণিজ্যের আড়ালে পাচার হয় 75% অর্থ। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও মিথ্যা ঘোষণা দিয়ে গ্রে লাইনে থাকা পাচারের অর্থের পরিমাণ বছরে গড়ে $8.27 বিলিয়ন বলছেন গবেষকরা। এবার অর্থ পাচার ঠেকাতে ব্যাংকগুলোর ওপর কঠোর নজরদারি ও পরিদর্শনের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানার রিপোর্ট। এই মুহূর্তে অর্থনৈতিক স্থবিরতার প্রভাব আমদানি রপ্তানিতে, তবে নতুন বছরে বিনিয়োগ বাড়ার প্রত্যাশার সাথে এখন থেকেই কঠোর নজরদারি বাংলাদেশ ব্যাংকের। দেশের 75% অর্থ পাচার হয় বাণিজ্যের আড়ালে। ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এই অর্থ পাচারের কোনো সুনির্দিষ্ট অঙ্ক নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে বিআইবিএম এর গবেষণায় উঠে আসে 2015 সালের অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের পর মাত্র 95টি পাচারের ঘটনা তদন্ত হয়েছে, যার আর্থিক পরিমাণ 3,200 কোটি টাকার বেশি। বাণিজ্যিক ঘোষণাপত্রে অর্থ পাচারের কারণ হিসেবে বলা হয়, বাণিজ্যের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লেনদেন করা সম্ভব হয়। ফলে গ্রে লাইনে থাকা এই পাচারের অর্থের শেষ গন্তব্য বা উদ্দেশ্যের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আড়ালে থাকে। বাংলাদেশে এনপিএল এর ট্রেডে কতটুকু ওইটা ডাটা নাই, কারণ যে দেশে ইচ্ছাকৃতভাবে এনপিএল বেশি, ওই দেশে কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিংও বেশি, কিন্তু আমরা তো জানি না আমার ট্রেডের এনপিএল কতটুকু। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, অ্যাপারেন্ট এভিডেন্স বলে আমাদের অবস্থা ভালো না। গবেষণার হিসেবে 2009 থেকে 2018 সাল পর্যন্ত বাণিজ্যে মিথ্যা ঘোষণা দিয়ে প্রতি বছর গড়ে $8.27 বিলিয়ন পাচার হয়েছে। কারণ হিসেবে পর্যাপ্ত সুরক্ষা কাঠামোর ঘাটতি অন্যতম কারণ বলে মনে করেন গবেষকরা। ট্রেডে যে এনপিএলটা হয় না, ওটাকে ক্লাসিফাইড লোন করার সময় টার্ম লোনে কনভার্ট করে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে, যার ফলে আমরা মনে করি সব ক্রেডিট, আসলে মূলত ট্রেড। কিন্তু ট্রেডের এনপিএলটা তো মানি লন্ডারিং হচ্ছে, টিবিএম, এটা তো ডেঞ্জারাস ইম্প্যাক্ট। অর্থ পাচার রোধে এবার ব্যবসায়িক ঘোষণাপত্র পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। থাকবে ব্যাংকগুলোর উপর কঠোর নজরদারি। ওভার ইনভয়েসিং নামে যাতে কোনো প্রকার অর্থ বৈদেশিক মুদ্রা পাচারের সুযোগ না থাকে, এটা ব্যাংকগুলো যাতে নিশ্চিত করে। এবং আমরাও কিছুদিন পরে যে আমাদের ইন্সপেকশন টিমকে পাঠিয়ে দেখব যে এজেন্সিগুলো কী দরে খোলা হচ্ছে, ওই সময় আন্তর্জাতিক বাজারে তার দর কী ছিল। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, পাচারের অঙ্ক গড়ে $16 বিলিয়ন, অর্থাৎ 3.4%, যা জিডিপির 2%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
নবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসার অভিযোগে 27 জনকে গ্রেফতার করেছে বিজিবি। ভোরে ভোলাহাট সীমান্ত এলাকায় 5 শিশু সহ 27 জনকে ঘোরাঘুরি করতে দেখেন বিজিবির টহলরত একটি দল। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। রোববার রাতে তারা কাঁটাতারের বেড়া পার হয়ে দেশে প্রবেশ করেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইন্দোনেশিয়ায় বাস উল্টে অন্তত 16 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 18 জন, যাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সোমবার দেশটির প্রধান দ্বীপ জাভায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান 34 জন যাত্রী নিয়ে বাসটি রাজধানী জাকার্তা থেকে যজ্ঞাকার্তা যাচ্ছিল। এ সময় দ্রুত গতিতে চলছিল বলে জানান যাত্রীরা। এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 6 জন এবং হাসপাতালে যাওয়ার পথে আরও 10 জনের মৃত্যু হয়। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার হওয়া 539 অভিবাসন প্রত্যাশীর বেশিরভাগই বাংলাদেশি। শুক্রবার দেশটির গাবদুস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি, মিশরীয়, ইরিত্রীয়, সোমালি, সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, মানব পাচারকারীদের সহায়তায় লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত 36 ঘন্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা পাড়ি দিয়ে তারা গ্রিসে পৌঁছেছেন। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। বছরের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে 2-0 ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। আরেক ম্যাচে এপিএল ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। লা লিগায় টানা 8ম ম্যাচে জয়ের খোঁজে মাঠে নামে বার্সা। মাত্র 12 মিনিটেই লিড নেয় কাতালানরা। পেনাল্টি থেকে গোল করে দলকে 1-0 এগিয়ে দেন রাফিনিয়া। ম্যাচের 63 মিনিটে লামিন ইয়ামালের গোলে লিড দ্বিগুণ করে বার্সা। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করল দলটি। এদিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে নরবরে ফুটবল খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। 45 মিনিটে রজার্সের গোলে স্কোরশিট খোলে অ্যাস্টন ভিলার। প্রথমার্ধের যোগ করার সময়ে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে 57 মিনিটে রজার্সের দ্বিতীয় গোলে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের হার নিয়ে বছর শেষ করতে হয় রেড ডেভিলদের। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার 17। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র জুলাই অভ্যুত্থানের ওপর আঘাত এসেছে বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান। এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের রাজনীতিতে যোগ হবে নতুন মাত্রা। ধানের শীর্ষে প্রতি বাড়বে সমর্থন। আশা নেতাদের প্রচারণা শুরু হলেই সফর করবেন সারা দেশ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।